সারাদিনের নানা ঘটনার বিশ্লেষণ নিয়ে আমাদের রোজকার রাতের আয়োজন নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি। আমি সাউথ হাবিব সেতু আজকে আপনাদের সাথে এবং পুরো সময় জুড়ে থাকবো এবং আজকের দিনের যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলো এবং সেই সাথে সাথে চট করে তার বিশ্লেষণগুলো জানবার চেষ্টা করব। দর্শক, স্বাভাবিকভাবেই আমার সামনে এই মুহূর্তে যেহেতু বলছি আজকের দিনের সংবাদগুলো জানবো, অনলাইন নিউজ পোর্টালগুলো রয়েছে তাদের এই মুহূর্তে শীর্ষ সংবাদগুলো কি, তারা এই মুহূর্তে কিভাবে তাদের সংবাদটি সাজিয়েছে। আমাদের সংবাদ তো 11টা প্রাইম নিউজ আপনারা দেখলেন, তাদের নিউজগুলো আমরা একটু দেখে নিই। আমার সামনে এই মুহূর্তে বাংলা নিউজ বি নিউজ 24 খোলা রয়েছে এবং বি নিউজ 24-এর আপনার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পারবেন। বিডি নিউজ 24-এর যে হোম পেজ সেখানে রয়েছে প্রথম সংবাদটি রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা। সেটি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই করোনা পরিস্থিতির কারণে আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা শুনছিলাম, সেই আলোচনার রেশে আসলে এই সিদ্ধান্তটির দিকে কর্তৃপক্ষ গিয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গিয়েছে। এর বাইরে আরও একটি নিউজ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, তারা এই নিউজটি আজকেই প্রকাশ করেছে। সেটি হচ্ছে যে এবার স্বাস্থ্য খাতের বরাদ্দ 16% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এডিপিতে, অর্থাৎ সরকার সামনে যে বাজেটটি ঘোষণা করতে যাচ্ছে সেই বাজেট আসলে স্বাস্থ্য খাতে তারা কী পরিমাণ বাজেট প্রস্তাব বৃদ্ধি করার কথা বলেছে তারা, এবং আগামী অর্থ বছরের জন্য 2,25,324 কোটি টাকার এডিপি যে তৈরি করা হয়েছে, অর্থাৎ উন্নয়নের যে ছক আঁকা হয়েছে সেই উন্নয়নের ছকে, অর্থাৎ নতুন করে যে হাসপাতাল হওয়া বা নতুন যে অবকাঠামোগুলো তৈরি করবে সরকার আগামী এক বছরে, যে পরিকল্পনা সরকার রয়েছে সেই পরিকল্পনায় যে 2,25,324 কোটি টাকা রয়েছে তার 7.7% আসলে সরকার মানে মোট টাকার 7%, তার 7.7% তারা খরচ করবে। আগের বছর তারা 7.5% করেছিল। এর বাইরে আরো একটি সংবাদ রয়েছে, তারা দেখেছে যুক্তরাষ্ট্রের কাছে 40 লাখ ডোজ টিকা চাইলো বাংলাদেশ। টিকার যে অবস্থা, নানা হিসাব চলছে, 19 থেকে 20 দিন হয়তো বা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি চলবে, সেটির প্রেক্ষিতেই আসলে টিকা সরবরাহ করার জন্য সরকার চলছে। একটি সংবাদ আজকে নিশ্চয়ই আপনারা জেনেছেন, সব পত্রিকা এবং অনলাইন টেলিভিশনে সেটি হেডলাইন হয়েছে। রাবির অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বিদায়ের দিনে তার অনিয়ম তদন্তে কমিটি, তিনি একই দিনে অর্থাৎ তার শেষ মেয়াদের দিনে 125 জনকে নিয়োগ দিয়েছেন যারা সবাই ছাত্রলীগের কর্মী। এই নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে, আমরা নিশ্চয়ই সেই খোঁজটিও জানার চেষ্টা করবো। তবে তার আগে একটু বাংলা ট্রিবিউন আমার সামনে খোলা রয়েছে, সেটি একটু জানতে চাই। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আসলে সব পত্রিকাগুলোই কিন্তু রাবির বিশ্ববিদ্যালয়ের যে সংবাদটি সেই সংবাদটি প্রকাশ করেছে। এর বাইরে মাস্ক ব্যবহার করা সরকারের 8 নির্দেশনার সংবাদটি রয়েছে এবং সুন্দরবনের যে আগুন, সেই আগুন নিভলেও পুড়ে ছাই হয়েছে 10 একর বন। এখানেও রাবি বিশ্ববিদ্যালয় উপাচার্য আব্দুস সোবহানের নিয়োগ দুর্নীতি তদন্ত কমিটির গঠনের নির্দেশনা চলে এসেছে ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আসলে তিনি নিয়োগটি আসলে দিতে পারেন কিনা সেটি নিয়ে, সেটির বৈধতা নিয়ে কথা রয়েছে। আমরা এই বিষয়ে জানতে চেষ্টা করব। আমার সামনে আরও একটি নিউজ পোর্টাল আছে, সেটি বলেই আমরা সেই সংবাদে যাব। আমার সামনে নিউজ বাংলা 24.com খোলা রয়েছে এবং সেখানে যে ব্লিড নিউজ তাদের যে মূল সংবাদ, সেই সংবাদটি হচ্ছে পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা, চালক ছিলেন নেশাগ্রস্ত। দর্শক, এটি খুব আলোড়িত একটি ঘটনা যে লকডাউনের মধ্যে আসলে একটি 12-13 জন সিটের স্পিডবোটে 30 জন আসলে উঠেই নদী পার হচ্ছিলেন এবং আমাদের এই নিউজ গ্যালারির অনুষ্ঠানে আসলে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ওই স্থানীয়রা অভিযোগ করেছিলেন যারা স্পিডবোট চালাচ্ছেন তারা অনেকেই মাদকাসক্ত, এরকম অভিযোগ ছিল। সেটি কিন্তু ইতিমধ্যেই সবার সামনে চলে এসেছে। আমরা আসলে সব অনলাইন পোর্টালগুলোতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদটি আমাদের চোখে ভেসেছে। আমরা একটু রাজশাহীতে সহকর্মী বুলবুল হাবিব রয়েছেন, সহকর্মী বুলবুল হাবিবের কাছ থেকে একটু বিস্তারিত জানবার চেষ্টা করব। বুলবুল, আপনি আমাদের শো জুড়েই আজকে থাকবেন, আপনার সাথে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করবো। শুরুতে আপনার কাছে এই বিষয়টি জানতে চাই, এই যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের যে প্রক্রিয়াটি তো নতুন কোনো ঘটনা নয়, অনেকদিন ধরে একটি পুঞ্জীবিত ঘটনা, আপনি বলছিলেন। সমাধানের উপায় কি দেখছেন, এই মুহূর্তের পরিস্থিতি কি? ধন্যবাদ শাহাদ হাফিজ সেতু। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উদ্ভূত পরিস্থিতি, মানে এইটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যারা আসলে বিশেষজ্ঞ রয়েছেন সবাই আসলে এটাকে কলঙ্কজনক একটা অধ্যায় বলছেন। কারণ এইরকম একটা ঘটনা যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটা নিষেধাজ্ঞা রয়েছে, নিয়োগ যাতে না দেওয়া হয় সে বিষয়ে একটা নিষেধাজ্ঞা ছিল, তারপরেও কিন্তু ভিসি তার ক্ষমতা বলে আজকে তার শেষ কর্মদিবসে তিনি 141 জনকে নিয়োগ দিয়েছেন, যাদের ভিতরে আসলে সবাই ছাত্রলীগ, এর বাইরে বিতর্কিত ছাত্র দল, ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। তবে বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই নিয়োগ বাণিজ্য বা নিয়োগকে কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়
একদল শিক্ষক রয়েছেন। আপনাকে একটু যদি এর পিছনে ঘটনা বলি, যে গত বছরে ডিসেম্বরে কিন্তু ইউজিসি একটা তদন্ত দল গঠন করে, যেখান থেকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এর আগেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, বর্তমানে ভিসি বিদায়ী ভিসি, তিনি কিন্তু আহ, আহ, নিয়োগ দিয়েছিলেন, যে নিয়োগগুলো হচ্ছে আসলে নিয়োগের যে যোগ্যতাগুলো ছিল সেই যোগ্যতাগুলো কমিয়ে নিয়ে এসেছিলেন, এবং নানাবিধ অনেক অভিযোগ, প্রায় 13টা অভিযোগ তার বিরুদ্ধে খণ্ডন করেছিল, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যেন তারা কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়াতে না যায়। কিন্তু সেটা উপেক্ষা করেই এই আজকে 141 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ইউজিসি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়, তারপর থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক যারা প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সেই শিক্ষক কিন্তু ধারাবাহিকভাবে দুর্নীতি বিরোধী শিক্ষক মানে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত মঙ্গলবারে কিন্তু একটা সিন্ডিকেট সভা ছিল, সেই সিন্ডিকেট সভায় আসলে প্রথম ইয়েটা নেওয়া হয়, লক্ষ্যটা নেওয়া হয় যে সেই সিন্ডিকেট সভায় এই যে নিয়োগগুলো দিয়ে তাদেরকে বিধিসম্মত ভাবে পাশ করে নেওয়া, যে নিয়োগগুলো যে বৈধ সেইটা আসলে সিন্ডিকেট সভায় পাশ করার একটা আহ প্রচেষ্টা নিয়েছিল বিশ্ববিদ্যালয় ভিসি, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করার কারণে সেই আহ, মানে সেই সিন্ডিকেট সভাটা স্থগিত করা হয়। আর আজকে সকাল থেকে এই মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগটা হবে, সেই নিয়োগটা ঠেকানোর জন্য রাজশাহী মহানগর ছাত্রলীগ ক্যাম্পাসে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী এবং যারা ভিসিপন্থী কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রলীগের যারা আসলে মানে বর্তমান ছাত্রলীগ এবং সাবেক ছাত্রলীগ, তাদের ভিতরে কথা কাটাকাটির পর্যায়ে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে, এবং দুই পক্ষই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশের সেখানে লাঠিচার্জ, এক পর্যায়ে কিন্তু ক্যাম্পাস থেকে মানে মহানগর ছাত্রলীগ বের হয়ে আসে। এবং মহানগর মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যা বক্তব্যটা, আসলে তারা বলছে যে এই ছাত্রলীগ যারা আসলে দীর্ঘ সময়ে শিবিরের অত্যাচারের শিকার হয়েছে, বা অনেকের শিবিরের আন্দোলন করতে, শিবির বিরোধী আন্দোলন করতে গিয়ে হাত পা কাটা গেছে, সেই নেতাকর্মী তারা কেন চাকরি পাবে না। তো তারা সেই দাবি থেকে কিন্তু আসলে তারাও কিন্তু আসলে ভিসির উপরে চাপ প্রয়োগ করছিল, এবং বিভিন্ন সময় ভিসি বাসভবনে তালা দেওয়া, প্রশাসন ভবনে তালা দেওয়া, সেই কার্যক্রম কিন্তু তারাও আন্দোলন পরিচালনা করছিল। ফলে আজকে যেহেতু শেষ মেয়াদ ছিল, ভিসি আজকে 141 জনকে নিয়োগ দিয়ে গেছে, বেশ কয়েকটা পদে এই নিয়োগটা হয়েছে, এবং এই নিয়োগকে কেন্দ্র কিন্তু ব্যাপক একটা যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল, এর মধ্য দিয়ে ভিসি যেটা বলেছেন যে আসলে এই নিয়োগটা তারা অ্যাডহক পদ্ধতিতে দিয়েছেন, স্থায়ী নিয়োগ দেয়নি, অ্যাডহক পদ্ধতিতে নিয়োগটা হয়েছে। এখন ভিসি তার শেষ বিদায়ের সময় তিনি পুলিশি যে কড়া নিরাপত্তা, তার মধ্য দিয়ে কিন্তু আসলে ক্যাম্পাস ত্যাগ করেছেন। এবং তবে সবচেয়ে বড় কথা যে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের আজকের যে বিশ্ববিদ্যালয়ের ভিসির মানে শেষ কর্মদিবস উপলক্ষে কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক একটা ইয়ে ছিল, যারা চাকরি প্রত্যাশী তারা বাহিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু নানা ধরনের এটা নিয়ে সমালোচনা সেটা ছিল, এবং ফেসবুকে কিন্তু তারা নিখিল বঙ্গ কমিটি নামে নানা ধরনের ব্যঙ্গাত্মক ভিসিকে নিয়ে সে ধরনের কার্যক্রম কিন্তু পরিচালনা করেছে। বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, কিন্তু একটা বিরতি নিতে হচ্ছে। স্বাগত নিউজ গ্যালারিতে। দর্শক, আজকে প্রায় 3 সপ্তাহ পর গণপরিবহন আসলে চালু হয়েছে শহরে এবং সিটিগুলোতে, ঢাকা এবং ঢাকার বাইরেও সেগুলো চালু হয়েছে। তো যদিও আন্তনগর পরিবহন বন্ধ রয়েছে করোনা সংক্রমণ ঠেকাবার জন্য, আজকে সংক্রমণের হারও বেশ কিছুটা গত প্রায় 25 দিনের তুলনায় অনেক কমে এসেছে। কিন্তু এই যে গণপরিবহন চালু করা এবং এই গণপরিবহন চালু রেখে সেগুলো নিয়ে তো নানা অভিযোগ রয়েছে ব্যবস্থাপনা নিয়ে, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা গণপরিবহনের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো করা মানুষগুলোও কিন্তু মার্কেটে প্রচুর ভিড় করেছেন, এবং সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করেছি। আরও বেশ কিছু খবর আমাদের রয়েছে এই গণপরিবহন চালু করার বিষয়ে। আমাদের পুরোটা সময় আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে ভার্চুয়ালি যে অতিথিরা এই মুহূর্তে রয়েছেন তাদের আগে পরিচয় করে দিতে চাই দর্শক আপনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়াদ্দার, ট্রান্সসিলভা পরিবহন লিমিটেডের
ফ্রান্স সিলভা, পরিবহন বিডি লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রিয়াজুল করিম রয়েছেন আমাদের সাথে, সুরভি শিপিং লাইন্সের পরিচালক রেজনুল কবির রয়েছেন আমাদের সাথে, রাজশাহী থেকে বুলবুল হাবিব রয়েছেন, খুলনা প্রতিনিধি রয়েছেন পলাশ চন্দ্র ঢালি, আমাদের সিলেট প্রতিনিধি সজল ছত্রী এবং চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ মুনির রয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। প্রথম প্রশ্নটাই একটা তৌফিক জোয়াদের কাছে আমি রাখতে চাই, যেটি হচ্ছে যে গণপরিবহন এই যে খুলে দেওয়া এবং সেটি নিয়ে মানুষজনের মার্কেটে যাওয়া কিভাবে দেখছেন, কতটা সংক্রমণ, এই যে আমরা সংক্রমণ যতটুকু কমিয়ে আনতে পারলাম সেটিকে আমরা আরো উস্কে দেওয়ার সুযোগ তৈরি হলো কিনা? আসলে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটার উত্তরটা দেয়া একটু কঠিন, এই কারণে কঠিন যে এটা কোনো মানে লকডাউন এটা ঠিক একটা ওষুধের মতো না যে আপনি একটা ওষুধ খেলেন আপনার রোগটা সেরে গেল। লকডাউন হচ্ছে আপনার একটা মহামারীকে নিয়ন্ত্রণের অনেকগুলো অ্যাপ্রোচ আছে, তার মধ্যে একটা হচ্ছে লকডাউন আরোপ করা। এবং বাংলাদেশের মতো একটা দেশে কিন্তু মানে প্রথম গত বছর যখন আমরা মহামারীর একটা মানে প্রকোপ দেখতে পেয়েছিলাম তখন অনেকেই এই লকডাউনের ব্যাপারে অনেক বেশি সোচ্চার ছিলেন, কিন্তু আমরা কিন্তু এখন লকডাউনের বিষয়ে একটু মানে একটু রিজার্ভ, আমরা ওইভাবে বলি না যে একদম জীবনযাত্রাকে স্থবির করে দিয়ে লকডাউন দিতে হবে। তবে একটা বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষের চলাচল, মানুষের পরস্পরের সাথে সংস্পর্শে আসার যে প্রবণতা সেটাকে যদি কমানো যায় তাহলে সংক্রমণের হার কমবে। তাহলে এখানে যে প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে শুধুমাত্র গণপরিবহন বন্ধ বা চালুই কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়। আপনি ইয়েগুলোতে আপনার রাস্তাঘাটে আপনার বিপণী বিতানগুলোতে আপনি যদি আপনার সংক্রমণের যেই সুযোগগুলো ঘটে সেগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, কেবলমাত্র গণপরিবহন বন্ধ করে রেখে খুব একটা লাভ হবে না, সবগুলোকে একসাথেই করতে হবে। তো প্রশ্নটা তখনই আসে গণপরিবহনের যারা কর্মী আছেন, মালিক আছেন, তাদের পক্ষ থেকে প্রশ্নটা তখনই আসে যখন দেখা যায় যে আপনি অন্য কিছু যথেষ্টভাবে মানে আরোপ করতে পারছেন না, মানুষজন যেভাবে পারছে চলে যাচ্ছে, মানুষজন গাড়ি ভাড়া করে এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে। আপনি ইয়েগুলোকে যে বাংলাদেশের বিভিন্ন যে ইয়েগুলো আছে, কারখানাগুলো খোলা আছে, সেখানে শ্রমিকরা যাতায়াত করছে, আপনি সবকিছু খোলা রেখেছেন, শুধু গণপরিবহন বন্ধ করে রেখেছেন। দ্যাট ব্রিংস আ লট অফ কোশ্চেন, সেটা একটা প্রশ্নের জন্ম দেয়। তো আপনি যদি আমাকে শুধু বলেন যে গণপরিবহন বন্ধ থাকা উচিত কিনা, আমি বলবো উচিত, কিন্তু সেই সাথে অন্যান্য সবকিছুও বন্ধ থাকা উচিত। কিন্তু যখন অন্য সবগুলো খোলা আছে তখন শুধুমাত্র গণপরিবহন বন্ধ করে রাখলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে। তো বিজয় ভাই, আমি আমার ওই পয়েন্টে একটা, আজকে সারাদিন আমাদের রিপোর্টাররা আমরা নিজেরা মাঠে ছিলাম এবং আমরা দেখেছি যে যেই সাধারণ মানুষ আসলে করোনার পরিস্থিতি নিয়ে অনেক বেশি উদ্বিগ্নতা দেখায়, সেই সাধারণ মানুষরা কিন্তু ভেঙে ভেঙে মানে বান্দরবান থেকে ঢাকা থেকে রাজশাহী, আমাদের রিপোর্টার সাদিয়া এই রিপোর্টটি করেছেন যে তিনি ভেঙে 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 যাচ্ছেন। তাহলে এই যে ভিতরকার যে ব্যবস্থাগুলো, তাদের আসলে কার্যক্রমগুলো কেমন হচ্ছে? হ্যাঁ, না সেটাই আমি বলছি যে আমি এক্স্যাক্টলি আপনি যে পয়েন্টটা তুলছেন যে আমাদের তো আরো অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত, বিভিন্ন বিভাগের এখানে কিন্তু সমন্বয়ের প্রয়োজন আছে। সেই সমন্বয়টি যদি সঠিকভাবে না হয়, শুধুমাত্র গণপরিবহনের দিকে অঙ্গুলি মানে নির্দেশ করে খুব একটা লাভ হবে না। এটা আর এই যে একটা বলছি যে হোলিস্টিক লকডাউন, আমাদের দেশে কিন্তু এই একদম শুরুর দিকে 2020 সালের এপ্রিলের দিকে, মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুর দিকে এবং এই বছরের যখন আমরা লকডাউন দিলাম তার প্রথম 3-4 দিন ছাড়া প্র্যাকটিক্যালি আসলে যেই ধরনের লকডাউন হওয়া উচিত সেরকম লকডাউন কখনোই হয়নি। লকডাউন মানে হচ্ছে ইটস এ কমপ্লিট লকডাউন। আর সেরকম লকডাউন করতে হলে আপনার মানুষের জীবন জীবিকার নিশ্চয়তা বিধান করতে হবে। যেই শ্রমিকটি, যেই পরিবহন শ্রমিকটি, যেই গার্মেন্টস শ্রমিকটি, সবার জীবনের নিরাপত্তা, সবার জীবনের যেই জীবন জীবিকা সবকিছুর ব্যবস্থা করেই তারপরে লকডাউন দিতে হবে। সেটা কিন্তু আমরা যথাযথভাবে করতে পেরেছি বলে আমার কাছে মনে হয় না। কাজেই এখানে সব জায়গায় কিছু ইয়ে রয়ে গেছে। তবে হ্যাঁ, এটা আমি আবারও বলছি যে আমাদের এখন, তবে একটা জিনিস আপনারা, আমি একটু আগে কার্ভ দেখছিলাম, এপিডেমিক কার্ভ, সেটা অনেকখানি নিচের দিকে নেমে এসেছে। আমাদের এখন আস্তে আস্তে এমনি একটু শিথিলতার দিকে যাওয়ার হয়তো একটু সুযোগ আছে আর কি। তবে সেটা অত্যন্ত সাবধানতার সাথে। গণপরিবহন যদি ছেড়ে দেওয়াও হয়, তারা যেন যেই বিধানগুলো আছে, জনস্বাস্থ্যের যে বিধানগুলো আছে সেগুলো যথাযথভাবে মেনটেন করে, সেই বিষয়ে খুব স্ট্রিক্ট
নজরদারি আমাদের রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ তৌফিক আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও যাব প্রশ্ন নিয়ে। ট্রান্সিলা পরিবহন বিডি লিমিটেড চেয়ারম্যান সৈয়দ রিয়াজুল করিম রয়েছেন আমাদের সাথে। রিয়াজ ভাই, আপনাদের বিরুদ্ধে মানে ঢাকায় যে গণপরিবহনগুলো চলছে সেইগুলোর বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ আপনারা ভাড়া বেশি নিচ্ছেন এবং আপনাদের বক্তব্য আমরা সারাদিন সম্প্রচার করেছি এবং সেখানে প্যাসেঞ্জার অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জার নেই বলা হচ্ছে, কিন্তু গণপরিবহন ব্যবহার করে তো মার্কেটগুলোতে লোকজন যাচ্ছে। এই যে একটা কোনো সংকট সৃষ্টি হলেই যে আপনাদের বিরুদ্ধে অভিযোগটা আসে এবং তার কিছু কিছু সত্যতা যে নেই সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। হেল্পাররা, ড্রাইভাররা অনেকেই মাস্ক পরছেন না, কিভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে, সাথে সাথে এটিএন এর অগণিত দর্শক শ্রোতাদের। তো আজকে অনেকদিন পর দেখলাম এই পরিবহন বা গণপরিবহনের ব্যাপারে আমাদের এক ভাই, এক বন্ধু ডক্টর তৌফিক জোয়ারদার সাহেব, উনি এই গণপরিবহনের পক্ষে কিছু কথা বলেছেন। ধন্যবাদ ওনাকে, কারণ কি গণপরিবহনের পক্ষের কথা বলতে দেখি না মিডিয়াগুলাতে। যাই হোক, তবু আপনারা বলতেছেন, আমরা চেষ্টা করতেছি। ওই ভাড়া বেশির কথাটা সবসময়, কিন্তু আমরা যখন দোকানে যাই একটা কিছু কিনতে, তখন আমরা বলি জিনিসটার দাম বেশি। এটা কিন্তু আমাদের একটা স্বভাবজাত কথা যে সবকিছুই বেশি আর কি। কিন্তু যখন একটা যাত্রী, ওই যাত্রীটাই দেখেন কত বেশি ভাড়া দিয়ে একটা জায়গায় যেতে হচ্ছে এখন গণপরিবহন না থাকায়, রিক্সা, সিএনজি, স্কুটার, অ্যাম্বুলেন্স, প্রাইভেট ট্যাক্সি এবং অন্যান্য মাধ্যমে। যাই হোক, ভাড়া বেশি এবং আমাদের একটা কথা ঠিকই বলেছেন, আমাদের শ্রমিকরা যে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে কোথাও কোথাও বেশি নেয় না, এটাও আমি বলবো না। কারণ ওই শ্রমিকরা এই বেশি নেওয়ার বা কিছু জায়গায় আংশিক ভগ্নাংশ আকারে যে ভাড়াগুলো আছে সেখানে হয়তো কিছু কিছু জায়গায় বেশি নিয়ে নেয়, কিন্তু আমাদের পরিবহন কোম্পানিটা দীর্ঘদিনের সুনামের সাথে সহিত চলতেছে এবং আমরা প্যাসেঞ্জারের সাথে একটা রিলেশন তৈরি হয়েছে যে আমরা তাদের পালসটা আমরা মনে হয় আমরা বুঝতে পারি। আমাদের কাছে কোন রকম অনিয়ম হলে আমাদের কাছে খবর চলে আসে, এরকম ব্যবস্থা আমাদের রাখা আছে। জি, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। জি, আর ড্রাইভাররা আর হেল্পার ভাইরা যে মাস্ক পরছেন না, এটির ছবি একদম অহরহ এবং সব জায়গা থাকছে। এবং আপনি যখন কথা বলবেন তখন আরেকটা ছবি দেখা যাবে যে যেখানে আসলে গণপরিবহনের যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু মাস্ক পরছেন না। আপনার কথাটা আমি একদম, কিন্তু আমি বলছি না যে আপনি এই কথাটা ঠিকভাবে বলছেন না। এটা তো আমরা নিজেরাও দেখি যে যখন একটা মাস্ক পরে থাকে শ্রমিকরা হয়তো হাঁপিয়ে যায়, হয়তো অস্থির হয়ে যায়, কারণ এটা একটা অভ্যস্ততার ব্যাপার। এই শ্রমিক যখন বাসে থাকে বা প্যাসেঞ্জার রিলেশনে ব্যস্ত থাকে, প্যাসেঞ্জারদের কন্ট্যাক্ট করতে থাকে, তখন কোনো সময় হয়তো সে মাছটা একটু নিচে নামিয়ে ফেলে অথবা নাক থেকে সরিয়ে ফেলে। এই ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি এবং অ্যাওয়ারনেস আমরা করতেছি যে মাছটা এইভাবে পরে থাকার না, মাছটা এইভাবে লাগাতে হয়। আপনি খেয়াল করে দেখবেন রাস্তাঘাটে অনেক লোকজনই, সাধারণ লোকজনও এই মাছটা পরার ব্যাপারে একদম যেটা প্রপার ভাবে পড়তে হয় সেই প্রপার নিয়মে তারা মাছটা ইউজ করে না। আমি আপনার কাছে আবারও আসি, আমি আপনার পয়েন্টই ধরতে পেরেছি, আমরা দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের ব্যাখ্যা। এবং আমরা একটু যেহেতু গণপরিবহনের কথা বলছি, এই মুহূর্তে এখন পর্যন্ত লঞ্চ বন্ধ রয়েছে, আমি যদি ভুল না করে থাকি। সুরভি শিপিং লাইন্সের পরিচালক রয়েছেন রেজুনুল কবির আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবকিছু তো চালেও আপনাদের বরিশালের লোকজন, আমাদের কাছে যে মানে ফেসবুকে সয়লাভ হয়ে গেছে যে মানে শুধু ফেসবুকে না, ঢাকার বেশ কিছু পয়েন্টে আসলে বরিশালে যারা যাচ্ছেন তারা কিন্তু যাচ্ছেন বিভিন্ন ওয়েতে যাচ্ছেন, মাওয়া হয়ে যাচ্ছেন, ভেঙে ভেঙে যাচ্ছেন। আপনাদের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে, আপনাদের এই চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা জানেন যে ঢাকা বরিশালের লঞ্চগুলি হলো বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল এবং নিরাপদ লঞ্চ। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে গত কয়েকদিন আগে যেটা স্পিড বোটটা অ্যাক্সিডেন্ট করলো, সেখানে ডাবল লোক নিয়ে তারা অ্যাক্সিডেন্টটা করলো এবং নেশাগ্রস্ত ড্রাইভার নিয়ে তারা একটা অ্যাক্সিডেন্ট করে কত বড় দুর্ঘটনা ঘটাইলো। আর ঢাকা থেকে আজকেও আমার আত্মীয় স্বজন অনেকেই ভেঙে ভেঙে বিভিন্ন পথে আসছে। একটা মাইক্রোবাসে যেখানে 12 জন নিতে পারে সেখানে 14 জন 16 জন নিয়ে আসতেছে, স্পিড বোর্ডে ডাবল লোক নিয়ে আসতেছে, ভেঙে ভেঙে সবাই আসতেছে বরিশাল। আবার আন্তজেলা বা বাস যেটা একটা সিটির ভিতরে চলছে ওরকম ভাবেও আসতেছে, বিভিন্ন ভাবে মানুষ কিন্তু বরিশাল আসতেছে। কিন্তু আমাদের এই বিলাসবহুল লঞ্চগুলি আপনারা জানেন যে প্রতিটা কেবিনে মাত্র 2 জন প্যাসেঞ্জার ওঠে, আর 3 জন 4 জন উঠলেও সেটা ছেলে মেয়ে এবং বাবা মা। সুতরাং এইখানে খুব একটা করোনা ছড়ানোর কোনো পদ্ধতি থাকে না। আর ডেকে যাত্রীগুলি, হ্যাঁ ডেকে আমরা স্বীকার করি যে ঈদের সময় আমাদের ডেকে একটু অতিরিক্ত যাত্রী ওঠে, কিন্তু এখন আপনি ফেরিগুলোর দিকে তাকালে দেখবেন যে ফেরিতে পা ফেলার জায়গা থাকে না।
সুতরাং অত ভিড় আমাদের লঞ্চে হয় না, কারণ আমাদের লঞ্চে শুয়ে বসে আছে। কিন্তু ফেরিতে এখন দেখেন আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না। সুতরাং মানুষ কিন্তু আসছে, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের একটা বড় বিনিয়োগ, এখানে একটা লঞ্চের দাম প্রায় 20-25 কোটি টাকা। আমরা আজকে 1 মাস যাবত বসে আছি, আমরা অসুবিধা নেই, আমরা বসে থাকতে রাজি আছি। কিন্তু বিকল্প ভাবে যদি সবাই এসে যায় বরিশাল, তাহলে সেক্ষেত্রে আমাদের খুব বন্ধ খারাপ রেখে আর কি লাগতেছে লাভ যে হলো আমরা সেটাই তো আসলে বললাম। আমাদের বেতন, হ্যাঁ জি, জি। মানুষ আসতেছে, বাট এটাই আমার বক্তব্য। জি সরকারের জি, কাছে আমি আমার আমি এটাই আমি বক্তব্য। আমি আমি বুঝতে ধন্যবাদ। পেরেছি। আমরা আরো একটু জানতে চাই, এই কারণে রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের কাছে যেতে চাই শুরুতেই। বুলবুল, রাজশাহীতে আপনি কিছুক্ষণ আগে অন্য সংবাদ জানাচ্ছিলেন, রাজশাহীতে মানুষ কি ঈদের বাড়ি ফেরা শুরু করে দিয়েছেন, মানে মানে আমরা যেরকম ছবিটি দেখছিলাম? হ্যাঁ, রাজশাহী থেকে আসলে আহ, বিভিন্ন জেলার যে মানুষগুলো যাচ্ছেন, এটা আমরা আসলে নিউজ কভার করতে গিয়ে আসলে যেমন আজকে আহ, রাজশাহী থেকে আমরা দেখেছি যে হলো রংপুর যাচ্ছেন, বা আপনার এদিকে কুষ্টিয়াতে যাচ্ছেন, কারণ আশেপাশের মানুষগুলোই কিন্তু প্রধানত আশেপাশের জেলার যে মানুষগুলো তারা কিন্তু রাজশাহীতে থাকেন। আহ, ফলে সেই মানুষগুলো কিন্তু কেটে কেটে মানে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। হয়তোবা রংপুর যাবেন, তাকে কিন্তু প্রায় 4টা জায়গায় ক্রস করে তারপরে রংপুরে যেতে হচ্ছে। এমন ভাবে এদিকে কুষ্টিয়া যারা যাবেন বা সিরাজগঞ্জ যাবেন, ফলে যে মানুষগুলো যাচ্ছেন তাদেরকে কিন্তু নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে তারা আমাদের যেটুকু বলছেন যে আসলে তারা একটা গাড়ি থেকে যখন আরেকটা গাড়িতে চড়ছেন, তারপর আরেকটা গাড়িতে চড়ছেন, এইভাবে 4-5 গাড়িতে যখন চড়ছেন, তখন তারা কিন্তু সংক্রমণের সংখ্যাটা তাদের ভিতরে আরো বেশি কাজ করছে। কারণ তারা একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে যাচ্ছেন, সেখানে একটা গাড়িতে উঠলে সেখানে যদি যে স্বাস্থ্যবিধি মেনে, মানে যাত্রীদের বক্তব্য স্বাস্থ্যবিধি মেনে যদি তাদেরকে সেই গাড়িতে উঠানো হয়, ফলে সেই গাড়িটাই যদি গন্তব্যস্থলে পৌঁছায়, রংপুরে পৌঁছায়, ফলে সব ওই অল্প যাত্রীগুলোর সংস্পর্শে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে, এবং সেটা কিন্তু বুলবুল, মানে বলাই অল্প তো হয়েছে যে, যাত্রী বুলবুল আমি নিয়ে আপনার যদি পয়েন্ট ধরতে পেরেছি, কিন্তু বলাই তো হচ্ছে যে আসলে আপনি লকডাউনে আপনার বাসায় থাকবেন, আপনার পরিবারের সাথে, মানে যেখানে যে রয়েছেন সেখানে সে থাকবেন। আপনার তো আসলে এইবারের ঈদটা বা এইবারের উৎসবটা তো পালন করতে বারণ করা হচ্ছে। খুলনার প্রতিনিধির কাছে যেতে চাই, পলাশ চন্দ্র ঢালি। পলাশ ভাই, আপনার কাছে আমি সরাসরি জানতে চাই, এই যে ধরেন যশোর থেকে যে লোকটা ঢুকে গেল খুলনা শহরের ভিতরে, যদি আশেপাশের এলাকার কথা বলি, সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি করছে তাহলে? ধন্যবাদ সেতু। আহ, আহ, প্রথমত হচ্ছে, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেটা আরেকটু বলে আসি ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে যেহেতু আহ, মানে আজকের পরিবহন খুলে দেওয়ার পরে, যেহেতু আন্তঃজেলা অন্য জেলা থেকে আহ, এক জেলা থেকে আরেক জেলায় পরিবহন বন্ধ রাখা হয়েছে, সেক্ষেত্রে একটু আহ, মানে ইসের ক্ষেত্রে, মানে যারা যে সকল প্যাসেঞ্জার যারা আসতেছে ঈদের জন্য, তারা কিছু সমস্যার কথা আমাদেরকে প্রথমত জানিয়েছে যে তাদের মানে তারা, যদিও এটা নিষেধ যে এখন ঈদটা এক জায়গা থেকে, মানে ছুটিটা এবার বাড়িতে না যাওয়ার জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আহ, কিছু কিছু সংখ্যক যারা ছুটি কাটাতে আসছে, তারা প্রশাসনের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা দেখি নাই যে খুব কঠোরভাবে নিষেধের মানে মুখে পড়েছে। জি আর জি, আমি বুঝতে পেরেছি পলাশ। আমি একটু সিলেট প্রতিনিধি সজল সূত্রের কাছে যেতে চাই। সজল ভাই, প্রশ্নটা আসলে একই রকম হচ্ছে, কিন্তু তারপরও আমার জানার ইচ্ছা, ধরেন এই যে লোকজন পার হয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, আবার আপনাদের মানে আমাদের কাছে তারা অভিযোগও দিচ্ছে যে আসলে তারা ভোগান্তির মধ্যে পড়েছে, কিন্তু কথা তো ছিল যে কেউ বের হবেন না। কিন্তু যারা আসছেন তারা আসলে কি শুধুই ঈদ কাটাতে আসছেন? মানে জরুরি প্রয়োজনে অবশ্যই একজন মানুষ যেতে পারেন, মানে যারা এই মুহূর্তে যে ফ্লোটা দেখা যাচ্ছে, সেই ফ্লোটা কি ঈদের উৎসব কাটানোর জন্য কিনা একটু বুঝতে চাই। হ্যাঁ, সে তো আসলে যারা আসছেন আমরা জানি যে সিলেটে আসলে আমরা দেখবেন যে প্রতিদিনই আমরা দেখি যে সব রুটের টিকিট না পাওয়া গেলে সিলেট রুটে কিন্তু টিকিট পাওয়া যায়। এদিকে কিন্তু দূর থেকে আসার প্রবণতাটা কম, কিন্তু সিলেট থেকে সিলেট বিভাগের মধ্যে যে হবিগঞ্জ, সুনামগঞ্জ বা মৌলভীবাজারে যে তাদের ক্ষেত্রে তো বাধা আসছে। কিন্তু সিলেট থেকে মৌলভীবাজার যাওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু খুব সহজেই সিএনজি অটো রিক্সাকে ব্যবহার করছে। এবং আপনারা জানেন যে সিএনজি অটো রিক্সা কিন্তু 5 জন করে যাত্রী নিচ্ছেন। তারা যদিও বলা হচ্ছে যে এ ধরনের পরিবহনে নেওয়ার কথা 2 জন যাত্রী বা 2 থেকে 3 জন যাত্রী, কিন্তু তারা নিচ্ছেন বাড়তি ভাড়াও অতিরিক্ত যাত্রীও নিচ্ছেন এবং একই সাথে অতিরিক্ত ভাড়াও নিচ্ছেন। তো এই এই ব্যাপারটা আছে। আসলে যারা ভেঙে আসেন তারা বলছেন যে তারা আসলে দৈনন্দিন কাজের প্রয়োজনে, জরুরি প্রয়োজনে তারা যাচ্ছেন, কারণ অন্যান্য
বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে, তার কর্মক্ষেত্র অনেক ক্ষেত্রে যেতে হচ্ছে। অনেকে হয়তো দূরে থাকেন, হয়তো সিলেট থাকেন, কিন্তু জকিগঞ্জে হয়তো চাকরি করেন, তার ক্ষেত্রে ওনার ট্রান্সপোর্টটা ওনাকে বারবার ভেঙে হলেও ব্যবহার করতে হচ্ছে। এই ব্যাপারটাই তারা বলছেন, তারা অভিযোগ দিচ্ছেন। কিন্তু আমরা যখন একটু আমরা শপিং মলের দিকে যাই, আমরা শপিং মলে গিয়েছি আজকে, তখন দেখেছি যে তাদের আসলে কোনো অসুবিধা নেই, তারা কোনো কারণ ছাড়াই আসলে চলে এসেছেন শপিং করতে। এবং তারা যখন আমরা নাকি প্রশ্ন করছি তাদেরকে, তারা কিন্তু বিব্রত হচ্ছেন। বিব্রত হয়েও সবকিছু জেনেও সংক্রমণের ভয়াবহতা তারা টের পাচ্ছেন, তারপরেও কেন যেন তারা আসলে সাধারণ মানুষের মধ্যে এই স্বাস্থ্যবিধি মানার প্রবণতাটা কম দেখা যাচ্ছে। এবং সেটা আজকে প্রতিফলিত হয়েছে, যদিও আমরা গণপরিবহনে কিন্তু আজকে আমরা খুব বেশি যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেটা দেখিনি, মোটামুটি মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, কারণ আজকে যাত্রী কম ছিল। কিন্তু কাল যদি যাত্রী বাড়ে সেক্ষেত্রে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা কিন্তু এখনো আঁচ করা যাচ্ছে না। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ মনির কাছে যেতে চাই। বিপণী বিতানের কথা যেহেতু আসছেই, বন্দরনগরী ঢাকার পরেই যদি বন্দরনগরী চট্টগ্রামেই আসলে এক ধরনের বড় রকমের ব্যবসা বাণিজ্যের ঘটনা হয়ে থাকে। এই মুহূর্তে গণপরিবহন চালু করে দেওয়ার পরে আমরা দেখছি যে মানে মানুষ ভেঙে ভেঙে চলে যাচ্ছেন। চট্টগ্রামের পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। চট্টগ্রামের মার্কেটের অবস্থা কি? চট্টগ্রামের মানুষ কিভাবে ঢাকায়, মানে যারা চট্টগ্রাম থেকে চলে যাচ্ছেন গ্রামে, তারা কিভাবে যাচ্ছেন এবং এদের বেশিরভাগই আসলে ঈদে ছুটি কাটাতে যাচ্ছেন কিনা সেটি একটু বুঝতে চাই। সেহেতু প্রথমে আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন সবাইকেই আমি স্বাগত জানাচ্ছি। আর আপনি যেটা বলছিলেন যে চট্টগ্রামের আসলে ভিন্ন কোনো চিত্র নেই, সারা বিভাগীয় শহরগুলোতে যেরকম হচ্ছে চট্টগ্রাম ঠিক সেরকমই আছে। এবং আমি যেটা বলি আপনাকে, যেমন চট্টগ্রামের যে বিপণী বিতান বা এই যে আমাদের সবচেয়ে বড় বাজার হচ্ছে টেডি বাজার, বাজার, এই যে জায়গাগুলো প্রচন্ড রকম ভিড়। আর আপনি যেটা বলছিলেন যে এই যে মানুষ কিন্তু আসলে বাসায় কেউই থাকছে না, সবাই কিন্তু বাজার করছে, বাজারে যাচ্ছে। সংক্রমণ যে এখানে হয়তো একটু কিছুদিন আগে আমরা একটু আইসিইউ তে বিভিন্ন হাসপাতালে দেখেছিলাম যে আইসিইউ খালি ছিল না, এটা একটু ভিন্ন, অর্থাৎ এখন একটু 50% খালি সবগুলো হাসপাতালে আমি খবর নিয়েছি। যেগুলোতে করোনা ডেডিকেট হাসপাতাল, সেখানে সবগুলোতে এখন অর্ধেক মানুষ আছে, অর্থাৎ মানে করোনা সংক্রমণ মনে হয় একটু কমছে, সেটা হয়তো ধারণা, হয়তো মানুষ করোনা হয়তো কমে যাচ্ছে, এই কারণে হয়তো মানুষ প্রচন্ড ভিড় কিন্তু বাজারে করতে। আর আরেকটা যেটা বলছিলেন যে গণপরিবহন, আমি গণপরিবহন যে চালু হয়েছে তাতে কিন্তু এটি কিন্তু খুলে দেওয়ার ফলে মানুষের যাতায়াতের সুবিধা হচ্ছে। তো প্রশাসনের উচিত গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানছে কিনা তারও বেশি তদারকি করা। জি তো এদিকে আমি যেটা দেখেছি আপনাকে, যে মনিটরিং এর যে থাকার কথা ছিল ভ্রমণ আদালত, সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। জি স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপারটি, সেটা আমরা একদম উদাসীন দেখেছি, একদম যাত্রী যেরকম পরিবহন শ্রমিকরা ঠিক সেরকম। জি পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আরো প্রশ্ন আছে আমার কাছে, এবার বেশ কিছু তৌফিক জোয়াদ্দার, ডক্টর তৌফিক জোয়াদ্দার আমাদের সাথে রয়েছেন, আমি তার কাছেই প্রশ্ন নিতে চাই। তবে প্রশ্নটা আমি নিব, প্রশ্নটা করতে যাব, একটু বিরতি নিব, বিরতি নিয়ে ফিরেই তার কাছে আমরা ফিরবো। স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ঈদের ছুটি মাত্র 3 দিন, তারপরেও আসলে অনেকের এই এই সময়ে, এই করোনা মহামারীর সময় আসলে গ্রামে চলে যাচ্ছেন ঈদের ছুটি কাটাতে। এরকম চিত্র রাজধানী জুড়ে আমরা দেখতে পেয়েছি। আজকে সারাদিন সারা দেশের চিত্র একই রকম, খোঁজ নিয়েছিলাম সেগুলোর। এই পর্যায়ে ডাক্তার তৌফিক জোয়াদের কাছে আবারও ফিরতে চাই। তৌফিক ভাই, আপনার কাছে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি আসে ডাক্তার তৌফিক, যে এই যে পুরো দেশের চিত্রটি আমরা টুকরো টুকরো করে আপনার সামনে তুলে ধরলাম। এখন এই যে সাধারণ মানুষের, মানে প্রথমত প্রশাসনের এক ধরনের গাফিলতি, সেটির প্রশ্ন পরে, কিন্তু এই যে সাধারণ মানুষ দেখলো যে কার্ভটা, এপিডেমিক কার্ভটা একটু কমে আসলো, সাথে সাথেই রিলিজ হয়ে যাওয়া। এবার তো সবকিছু সীমিতভাবে খোলা ছিল এবং গতবারে যে লকডাউন তার থেকে অনেক অনেক বেশি নমনীয় ছিল এবারের লকডাউন, অনেক কিছুই চালু ছিল, তারপরেও মানুষের এত বেপরোয়া অবস্থা কেন দিকে যাচ্ছে? আমি একটা জিনিস, যে মানুষকে আমি কখনোই দোষ দিতে চাই না। হ্যাঁ, মানুষের স্বভাবই হচ্ছে যে তারা একটু সুযোগ পেলেই সেটা সব ব্যবহার করার চেষ্টা করে। এটা শুধু বাংলাদেশে না, সব জায়গায় চেষ্টা করে। বাংলাদেশে হয়তো একটু বেশি করতে পারে, কোনো জায়গায় একটু কম করতে পারে, তবে এটা মানুষের স্বাভাবিক চরিত্র। এই জন্য মানুষকে বারবার উদ্বুদ্ধ করতে হবে
হ্যালো। জি জি আমরা আমার শুনতে কথা পাচ্ছি। কি শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সরি, আমার একটু হ্যাঁ, আমার কানেকশন একটু ডিস্টার্ব করছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যাতায়াত এবং চলাচলগুলোকে নিরুৎসাহিত করতে হবে। মানুষ কেন রাস্তায় যাচ্ছে সেই প্রশ্ন খোঁজার থেকে মানুষ যেন না যায়, মানুষ যেন নিরুৎসাহিত হয়, মানুষকে যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি, সেটার জন্য যত রকমের স্ট্র্যাটেজি নেওয়া দরকার সেগুলো আমাদের নিতে হবে। আমি একটা একটা যেটা দেখেছি যে একটা স্ট্র্যাটেজি, এটা আমার কাছে দারুণ একটা স্ট্র্যাটেজি মনে হয়েছে, যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা চলাচল করতে দিয়েছি, কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট চলাচলগুলোকে একটু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এটা আমার কাছে, অনেকে এটা নিয়ে অনেক রকম কথা বলেছে, মন্তব্য করেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটাতে মানুষ কিছুটা হলেও নিরুৎসাহিত হবে, যে আমার ভেঙে ভেঙে যাত্রা করতে হচ্ছে বা এক জেলা থেকে আরেক জায়গায় যাওয়াটা আমার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে হবে কি যে সে কিছুটা নিরুৎসাহিত হবে। তো এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি একটা ভালো সিদ্ধান্ত, এটা যেন আমরা আরো বেশি করতে পারি সেটা আমাদের নজর দিতে হবে। 2 নম্বর যে জিনিসটা বলতে চাই, আমরা যেটা বুঝতে পেরেছি আমাদের কালচারাল কনটেক্সট বা আমাদের যে সাংস্কৃতিক একটা বৈশিষ্ট্য, যে ঈদের আগে আমরা যাতায়াত করব, এটাকে আসলে আপনি খুব বেশি ঠেকাতে পারবেন না। তাহলে আমাদের এই ধরনের পরিস্থিতিতে আমাদের কি করণীয়? এই জন্য আমি যেটা মনে করি যে যে পাবলিক হেলথ মেজার গুলো আছে, জনস্বাস্থ্যের যেই বিষয়গুলো আছে, সেগুলোর ব্যাপারে বরং নজরদারি করা উচিত। যেমন আসন আমার ফাঁকা রাখা হচ্ছে কিনা সেটার ব্যাপারে আমার নজরদারি করা উচিত। আপনি যে প্রশ্নটি একটু আগে আমাদের একজন ভাইকে করছিলেন, গণপরিবহন এর সাথে জড়িত যিনি আছেন, যে মাস্ক পরা, তাদের স্টাফরা মাস্ক পরে কিনা, কিন্তু শুধুমাত্র তাদের স্টাফ না, তাদের বাসে যে উঠছেন সেই যাত্রীরা মাস্ক পরছে কিনা সেই ব্যাপারেও তাদেরকে আসলে নজরদারি করতে হবে, এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যেতে পারে। যে তাদেরকে চেক করা যেতে পারে একটা স্টপেজে গিয়ে, যে আপনার বাসের মধ্যে যদি কেউ মাস্ক পরা না থাকে, তাহলে সেই ড্রাইভারকে সেটার জন্য জবাবদিহি করতে হবে, যে কেন আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারলেন না, আপনার তো সেটা করতে হবে বা সেটা সতর্ক করতে হবে যাত্রীকে। এইভাবে আপনি কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন জনস্বাস্থ্যের যে বিধানগুলো সেগুলো চলাচলের ব্যাপারে। মাস্ক পরা, হাত ধোয়ার একটা ব্যবস্থা রাখা, আপনার বাসের ঢোকার সময় খুব খুব সস্তায় আপনি একটা মধ্যে একটা কন্টেইনারের মধ্যে একটু সাবান পানি গুলিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে পারেন। তার যদি আপনি মাস্ক রাখতে পারেন এবং হাত ধোয়ার ব্যবস্থাটা করতে পারেন, আপনার বাসের ভেতরের এনভায়রনমেন্টটা কিন্তু ক্লিন হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওইখানে কিন্তু যে মানুষটা ঢুকছে এবং বের হচ্ছে তার দ্বারা কিন্তু অন্যরা সংক্রমিত হচ্ছে না। এই কাজগুলো আমরা করতে পারি। আরেকটা জিনিস আমি করতে বলবো, সেটা হচ্ছে যে জানলা খোলা রাখবেন এসি বাসগুলোতেও যদি সম্ভব হয়। প্রথম কথা, এসি বাসগুলো যদি কোনোভাবে, আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত, যে বাতাস যত বেশি চলাচল করবে এই ভাইরাসের সংক্রমণ তত কমে আসবে। কাজেই জানলা যেন খোলা থাকে। আমাদের এখানে একজন ভাই আছেন রাজিনুল কবির, উনি লঞ্চ ব্যবসার সাথে জড়িত। লঞ্চ ইজ এ রাদার বেটার মোড অফ ট্রান্সপোর্ট, কারণ এখানে খোলা থাকে। যত খোলামেলা পরিবেশে মানুষ যাতায়াত করতে পারে, সংক্রমণের হারটা কিন্তু অনেক কমে আসছে। কাজেই এই সিদ্ধান্তগুলো বৈজ্ঞানিকভাবে নেওয়া উচিত, এবং এই সিদ্ধান্তগুলোতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে খুব গভীরভাবে যোগাযোগ রেখে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। কারণ আমরা জানি যে বজ্র আটুনি ফসকা গেরো একটা কথা আছে, আমাদের অনেক সময় সেটা হয়ে যায় যে আমরা খুব শক্ত করে ধরি, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে নিচ দিয়ে সবই চলছে। সেটা যেন না হয়, বরং আমরা কিভাবে একটা বৈজ্ঞানিক সিদ্ধান্তের মাধ্যমে সবার সাথে বসে এবং জনগণের যে সাংস্কৃতিক চাহিদাটা আছে সেটাকে কিছুটা রেসপেক্ট করে একটা জনস্বাস্থ্যের জন্য বড় রকমের ক্ষতিগুলোকে কিভাবে আমরা এড়াতে পারি সেই ব্যাপারে আমাদের একটা কনসেনসাসে আসার চেষ্টা করতে হবে। এটাই আমাদের এই মুহূর্তে করণীয়। আপনি একটা বজ্র আটুনি দিলেন কিন্তু নিচ দিয়ে সব চললো, এটা ঠিক হবে না। তৌফিক জোয়ারদার, আমি সেটি বুঝতে পেরেছি, সেটির নিয়েও আমরা কথা হচ্ছে, কিন্তু এই যে মানে আমার প্রশ্নটি হচ্ছে, ধরেন এই সব কিছু চালু করে দেওয়ার জন্যই একটা আন্দোলন হয়েছে, মানে কোন একটি পক্ষ রাস্তায় দাঁড়িয়েছে, তারপরে সেটিকে অনুমোদন দেওয়া হয়েছে, কোন একটি পক্ষ রাস্তায় দাঁড়িয়েছে, সেটি মানবিকভাবে অনুমোদন করা হয়েছে, এবং এই মানবিকভাবে দেখতে দেখতে এই স্প্রেড রেটটিকে যে আমরা আরো ঝুঁকিতে রাখবো না। আপনি বলছিলেন যে আন্তনগরগুলো চালু করে দিয়ে হয়তোবা কিছুটা মানুষ কম গ্রামে যাবেন বলে আপনার কাছে মনে হচ্ছে, আপনি সেই ব্যাখ্যা দিন। কিন্তু আমাদের কাছে যে ছবিগুলো বলছে, সেই ছবিগুলো বলছে যে ঢাকা থেকে সাভার পর্যন্ত, মোড় পর্যন্ত যাচ্ছে, মানে গাবতলী পর্যন্ত ব্রিজটা হেঁটে পার হচ্ছে, তারপরে সাভারের যে রুটের গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে সে বাকি পথটি যাওয়ার চেষ্টা করছে। এরকম পরিবেশে আসলে সরকার কি এবার মানবিক হবে, নাকি অনেক বেশি কঠিন হওয়া প্রয়োজন বলে মনে করেন? মানে কঠিন হয়ে তো লাভ হচ্ছে না। দ্বিতীয়ত আপনি কতদিন কঠিন হবেন, মানুষের মাঝে এক ধরনের রিপারকেশন সৃষ্টি হবে। কাজেই ওই কঠিন হওয়ার ব্যাপারটার মধ্যেও এক ধরনের মানবিকতা রাখতে হবে। অবশ্যই কঠিন হতে হবে, আপনাদের চেষ্টা করতে হবে যতটুকুন সম্ভব হয়, কিন্তু আপনি রাস্তায় মানুষকে দাঁড় করিয়ে মানে মারধর করবেন বা কান ধরে উঠবোস করাবেন, এটাও ঠিক মানবিক না। কিন্তু হ্যাঁ, আপনাকে অবশ্যই কঠোর হতে হবে, কিন্তু সেই কঠোরতার মধ্যে মানবিক হতে হবে। মানুষকে বোঝাতে হবে, বোঝানোর কোনো বিকল্প নেই, মানুষকে কনভিন্স করে যতটুকুন করা যায়।
জি, আমি একটু রিয়াজুল করিমের কাছে, সৈয়দ রিয়াজুল করিমের কাছে যেতে চাই। প্রতি বছর ঈদের আগে আসলে এই যে আমাদের যে ভিতরের গাড়িগুলো থাকে, অর্থাৎ শহরের যে গাড়িগুলো থাকে, সেই গাড়িগুলোতে আসলে পরিবহন, সিটি বাস বলি যেগুলোকে আমরা, সেই পরিবহনগুলোকে ব্যবহার করে আসলে আমরা পাটুরিয়া পর্যন্ত যেতে দেখি এবং অনেক ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাই। আপনার এটা ঢাকার বাইরেও চলে যায় এবং চাঁদ রাতে আসলে শ্রমিকদের বিশাল অংশ নিয়ে প্রচুর পরিমাণ গাড়ি ঢাকা থেকে যায় এবং এটি ঐতিহ্য হয়ে গেছে এবং এতে দুর্ঘটনার ঘটনা আমরা প্রতিদিন দেখতে পারি, প্রতিবারই দেখতে পারি যে ঈদের দিন সকালবেলা কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটেছে। সেটি এবার তো আপনাদের সুযোগ কম, কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠান, আপনি হয়তো বলবেন যে আপনার প্রতিষ্ঠান এটি হয়তো করে না, কিন্তু আপনি তো আপনাদের সেক্টরকে অবশ্যই রিপ্রেজেন্ট করেন এবং এইটা তো হয়ে আসছে। এবার আপনারা কি এরকম কিছু করার চেষ্টা করবেন শেষ দিকে এসে, বা যদি কেউ করে আপনারা ব্যবস্থা নেবেন কিনা? না, অবশ্যই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার সাথে একমত। আমরা ওই লং রুটে আমাদের সিটি বাস দিয়ে আমরা লং রুটে পরিবহনের কোনো ব্যবস্থা আমরা নিচ্ছি না, নিব না। হয়তো কোনো এক সময় এটা আমরা করেছি অতিরিক্ত প্যাসেঞ্জারের চাপ যখন হয়ে যেত, তখন বিভিন্ন সময় নেতৃবৃন্দরা, বিভিন্ন টার্মিনাল কেন্দ্রিক নেতৃবৃন্দরা আমাদের কাছে রিকোয়েস্ট করে ওই যাত্রীদের যাতায়াতের সুবিধার স্বার্থে আমাদের গাড়ি দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় সেই স্বল্প দূরত্বের গাড়িগুলি ওই মাধ্যম দূরত্বের যোগাযোগের ব্যবস্থাটা ওই অল্প ভাড়ায় যারা যাতায়াত করে তাদের জন্য ব্যবস্থা করে দিত। কিন্তু গত 2-3 বছর যাবৎ এই ব্যবস্থাটা কিন্তু এখন আর নাই। এখন ওই লং রুটের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়ে যাওয়ার সাথে সাথে এবং বাসের পরিমাণও বেড়ে গেছে হয়তো, এই কারণে এখন আর ওই নগরের বাসগুলো আমি আপনার এই কথাটির সাথে একেবারেই একমত হতে পারছি না, কারণ আমি যদি ভুল না করি তাহলে আমি নিজে আসলে গতবার চাঁদ রাতেও দেখেছি আসলে 9 নম্বর বাস রয়েছে বা যে সিটি বাসগুলো রয়েছে মিরপুর থেকে গেছে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিকদের নিয়ে আসলে পরিবহনগুলো যায়। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সবকিছু তো শিথিল হতে 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 একদম নমনীয় হয়ে যাচ্ছে, তো আপনারা কি সেই সুযোগটা শেষে কাজে লাগাবেন কিনা? যদি কেউ কাজে লাগায় আপনারা আসলে কি ব্যবস্থা নেবেন? আপনারা কি দাঁড়িয়ে বলবেন যে এরকম কোনো কিছু করা যাবে না? আপনারা কি এই কথাটি দিতে পারেন? না, দেখেন, একটা কথা আমি আপনাকে স্পষ্ট করি, আমাদের যে পরিবহনের যে সংগঠনটা মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদেরকে পর্যাপ্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন যেন নগরের কোনো বাস, অর্থাৎ গণপরিবহনের কোনো বাস যেন এবার লং রুটে কোনো যাওয়ার পায় তারা না করতে পারে। এবং আমরা ডেফিনেটলি আমরা একজন আরেকজনের কাছ থেকে জিনিসটা খবরটা ছড়াবে, আমরা ব্যাপকভাবে এটা প্রচার করছি এখন থেকেই, এবং আশা করি এইবার কোনো নগরের কোনো বাস দূরপাল্লার কোনো জায়গায় বা দূরপাল্লার কোনো গন্তব্যে যাবে না যদি যায়। কারণ আমরা দেখছি, আমরা রিয়াজুল করিম ভাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে ফেসবুকে পোস্ট দিয়ে তারপর রাতের বেলা হাইওয়ের গাড়িগুলো চলছে। আমি জানি যে আপনি হাইওয়ের গাড়ির গুলোর সাথে একেবারেই সম্পর্কিত না, কিন্তু আপনারা তো বাস মালিক সমিতির সাথে রিলেটেড রয়েছেন, সেই কাজগুলো তো হচ্ছে। এরকম যখন হচ্ছে তখন কিভাবে আসলে আশা করা যায়? এবং আপনি এখনো উত্তর দেননি, যেটি হচ্ছে আমার জানার ইচ্ছা ছিল, যদি কোনো গণপরিবহন, ঢাকার গণপরিবহন বা যে কোনো মানে ইন্টারসিটির পরিবহন হাইওয়ের বাসে উঠে, আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? দেখেন, আমরা জানিয়ে দিয়েছি যে হাইওয়েতে যদি কোনো বাস যায়, নগরের কোনো বাস যায়, তাহলে সরকারের যে আইন আছে, প্রচলিত আইন, সে আইন অনুযায়ী গাড়িতে মামলা করা হবে, রেকারিং করা হবে, ডাম্পিং করা হতে পারে। তো এই ব্যাপারগুলো আমরা অ্যাওয়ার, আমরা জানি। যেহেতু এগুলা করা হবে, কেন আমরা ইচ্ছা করে কেন আমরা গলায় দড়িটা নিব? জি জি, তাহলে আমরা যাব না, এই চিন্তাই করেছি। এবং আশা করি অন্য মালিকবৃন্দরাও ব্যাপারটাকে মাথায় রাখবেন এবং নগরের কোনো গাড়ি এবার লং রুটের কোনো জায়গায় বা দূরপাল্লার কোনো জায়গায় যাওয়ার চিন্তা করবেন না। জি, আপনি যেহেতু মালিক সমিতি, বাস মালিক সমিতির সাথে রয়েছেন, আপনার কাছে আমার মানে জানবার ইচ্ছা, যদিও আপনি সরাসরি আসলে কোনো মানে হাইওয়ের বাসের সাথে রিলেটেড না, কিন্তু তারপর আপনার কাছে আমি জানতে চাইছি যে এই যে ফেসবুকে পোস্ট দিয়ে সিট বিক্রি করে রাতের বেলা লাইট বন্ধ করে গণপরিবহনগুলো যে চলছে, মানে গণপরিবহন বলতে হাইওয়ের পরিবহনগুলো যে চলছে, সেটিকে আপনারা যারা বাস মালিক সমিতি রয়েছেন আপনারা কিভাবে দেখেন? আমরা ব্যাপারটা আপনার কাছ থেকে শুনলাম, আমি নিন্দা জানাই ব্যাপারটাকে। এরকম একটা যাতায়াতের যাত্রী হতে চাই না, এবং আমরা অন্য সবাইকে অনুরোধ করব এরকম বাসে যাতায়াত না করতে। কারণ যেটা অনুমোদন নাই, যেটা অনুমোদিত না, সেটা হাইওয়েতে পুলিশ ধরতে পারে, সেটা ওই জেলার পুলিশ ধরতে পারে, ওই জেলার ম্যাজিস্ট্রেট তাকে জরিমানা করতে পারে, গাড়ি ডাম্পিং সহ অন্যান্য মারাত্মক বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে পারে।
এটা কিভাবে কেন করছে, আপনার আজকে খবরে প্রচারিত হওয়ার পরে হয়তো আমাদের নেতৃবৃন্দের কানে এটা যাবে এবং ওনারা যথাযথ ব্যবস্থা নেওয়ার করবে। কালকে আমি ব্যাপারটাকে আরো নিজেও একবার আলোচনা করবো এই ব্যাপারে কি করা যেতে পারে। জি, আমি আপনাকে সহযোগিতা করছি সেই ক্ষেত্রে। ঢাকা থেকে শ্যামলী পরিবহন রাতের বেলা করে কোচগুলো চালাচ্ছে এবং এর বাইরেও হাইয়েস্ট গাড়ি যারা রয়েছে, যারা মাইক্রো বাসগুলো শহরে চলছে, সেগুলোও কিন্তু হাইওয়েতে এখন চলছে। রোগী বহন করার কথা বলে, অ্যাম্বুলেন্সের কথা বলে আমাদের কাছে একদম সচিত্র প্রমাণ সহ ছবি রয়েছে। আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা আপনাকে সেটিও সরবরাহ করবো। একটু সুরভি শিপিং লাইন্সের পরিচালক রেজনুল। এক মিনিট, এই কথাটা আমরাই বারবার বলেছি, আমরাই আপনাদেরকে জানিয়েছি, আমরাই মিডিয়াকে জানিয়েছি। জি, মাইক্রোবাস, জি, হিউম্যান হলার, মিনি ট্রাক, পিকআপ এবং সিএনজি তারা দূরপাল্লার বিভিন্ন জায়গায় যাতায়াত করতেছে। আমি কিছু কিছু রোডের ব্যাপারে আমরা নির্দিষ্ট করে বলতে পারি, র্যান্ডম বাস চলেছে, মাইক্রোবাস, পাবলিক ট্যাক্সি, ট্যাক্সি ক্যাব ইত্যাদির আড়ালে ইভেন উবারের গাড়িগুলোও তারা এরকম লং ডিস্টেন্সে তারা যাত্রীদেরকে নিয়ে গিয়েছে, এটা আমরা জানি। কিন্তু যথাযথ জায়গায় বিভিন্ন ভাবে আমরা কমপ্লেনও করেছি যে এখন তো বাসের ব্যাপারে কিভাবে যাত্রী নিয়ে গেল এটার ব্যাপারে বলার কিন্তু না না, আমি আপনাকে সেই প্রশ্নটি রাখিনি, কিন্তু আমি আপনার বাসের প্রশ্নটি রেখেছি। প্রশ্নটি আমি মানে সবার জন্য উন্মুক্ত করে রেখেছি। আমি একটু সুরভি শিপিং লাইন্সের পরিচালকের কাছে যেতে চাই, রেজনুল কবিরের কাছে। সবাই ভেঙে ভেঙে ঠিকই যাচ্ছেন, আপনারা লঞ্চে, আপনি একটা কথা বলছিলেন যে আসলে ফেরিতে যে অবস্থা তার থেকে লঞ্চের অবস্থা অনেক বেটার হতো এবং এই কারণে, কিন্তু লঞ্চ যদি চালু করে দেওয়া হতো দক্ষিণবঙ্গের, যেটি আসলে তৌফিক জোয়ারদার রেখেছেন যে এই যে ভেঙে ভেঙে দেওয়ার কারণে মানুষ আসলে কম যাচ্ছে, না হলে আসলে অনেক মানুষ যেত এবং সংক্রমণের অবস্থা অনেক হতো, সেটি আপনি বিশ্বাস করেন কিনা? না, প্রথমে আমি একটা কথা বলছি, এবার সরকার কিন্তু মাত্র ছুটি দিয়েছে 3 দিন। জি, সুতরাং 3 দিনের ছুটির জন্য মানুষ এত কষ্ট করে, খুব বেশি লোক মানে মফস্বলে আসতো বলে আমার সন্দেহ, কারণ 3 দিনের জন্য আসলে এত কষ্ট কেউ করবে না। সাধারণত দেখা যায় বাংলাদেশের লেবার শ্রেণী ঈদের আগের দিন আসে এবং ঈদের 7 দিন থেকে 10 দিন পরে, 15 দিন পরেও যায়, আমাদের 15 দিন পর্যন্ত ভিড় থাকে। সুতরাং এবার ছুটিটা একদম কম, গভর্নমেন্ট যেহেতু রেস্ট্রিক্টেড করে দিয়েছে, তো আমার মনে হয় না যে এবার অতিরিক্ত কোনো ভিড় হয়তো। আর মানুষের ভিতরে কিছুটা ভীতিও কাজ করতেছে, একদম যে করে না তা না, মানুষ কিছুটা সচেতন হয়েছে। তো আমার ধারণা বরাবর ঈদের মতো এবার লঞ্চ চললেও ওরকম ভিড় হবে না, আমি মনে করি। জি, একদম শেষ প্রশ্ন করতে চাই ডাক্তার তৌফিক জোয়ারদার। সব সেক্টরে আমরা চেষ্টা করলাম আজকে সামনে রাখার এবং বড় বড় শহরগুলোকে এই মুহূর্তে সরকারের জন্য একদম ছোট করে করণীয়। আপনি বলছিলেন যে এখন আসলে মানুষকে, যেহেতু আপনি সবকিছু খুলেই রেখেছেন, সুতরাং মানুষকে আসলে সচেতন করবার বিকল্প নেই। আর কি সাজেশন দিবেন ছোট্ট করে? আমার এক বাক্যের, আপনারা মানে যেই সিদ্ধান্তই নিন, সেই সিদ্ধান্তের থেকে সিদ্ধান্তের বাস্তবায়ন বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যে সিদ্ধান্তটাই নেন সবাই মিলে নেন, কিন্তু সেই সিদ্ধান্তটা যেন প্রপারলি মানা হয়, সব পক্ষ এটা মানতে বাধ্য হয়, সেই জিনিসটা আপনারা এনশিওর করেন। সরকারের প্রতি আমার এটাই আবেদন থাকবে যে আপনারা অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত চাপিয়ে দিলেন কিন্তু কোনোটাই বাস্তবায়ন করতে পারলেন না, সেটার থেকে আপনারা যদি একটু ছাড় দিয়ে হলেও সিদ্ধান্ত নেন, কিন্তু যেই সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটা যেন 100% বাস্তবায়িত হয়, সেই ব্যাপারে আপনার একদম সম্পূর্ণ রকমের তৎপরতা রাখতে হবে, সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। ডাক্তার তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আর ট্রান্সিলা পরিবহন বিডি চেয়ারম্যান সৈয়দ রিয়াজুল করিম, সুরভি শিপিং লাইন্সের পরিচালক রেজনুল কবির, রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব ছিলেন, খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি ছিলেন, সিলেট প্রতিনিধি সজল ছত্রী ছিলেন এবং চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ মনি ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। ধন্যবাদ আপনাকে, সবাইকে। দর্শক, এরই সাথে শেষ হলো আজকের নিউজ গ্যালারি। কাল আবারও হাজির হব, নিশ্চয়ই কাল অন্য কিছু নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনা থাকবে, বিশ্লেষণ থাকবে এবং সংবাদগুলোও থাকবে এবং সবকিছু মিলিয়ে আমাদের প্রতিদিনকার যে আয়োজন, আগামীকালও আমরা সেভাবে আপনাদের পছন্দ করে সাজাবার চেষ্টা করব। দর্শক, অবশ্যই গণপরিবহন চালু হয়ে গেছে, সুতরাং আপনারা সবাই তো বের হবেন, কালকে মার্কেট খোলা রয়েছে, প্রয়োজনে অপ্রয়োজনে নিশ্চয়ই আপনারা সেটি বের হবেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে একটি কথা বলেছেন যে এই ঈদটা যদি আপনি বেঁচে যেতে পারেন তাহলে পরের ঈদটা আপনি আত্মীয় স্বজনকে এমনিও পাবেন। সুতরাং যেই গুরুত্বপূর্ণ কাজে বা খুবই জরুরি কাজে যারা বের হচ্ছেন তারা অবশ্যই মাস্ক পরিধান করবেন, অবশ্যই সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়ার চেষ্টা করবেন। আর যারা অপ্রয়োজনে এবার ঈদে বাড়ি যাচ্ছেন তাদেরকে সতর্ক করবার ছাড়া, মানে সতর্ক থাকবার ছাড়া আসলে আর কি বা বলার থাকে। যে যেখানেই থাকুন, যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।